নমস্কার, আমি তরুণ ঘোষ। দুপুরের ভিডিওতেও আমি বলেছি, অনেকে কিন্তু দেখেন না, তাই আবার আমি বলে দিচ্ছি যে আমার এই দাড়ি কাটতে গিয়ে এখানে একটা ইনফেকশন মতো হয়েছে, ফলে আমি দাড়ি পাড়ি কাটতে পারছি না। ওই জন্য একগাল দাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে এখন কদিন দাড়ি না কাটার জন্য। তাই ক্রমশ দাড়িও বাড়বে, আর আপনাদের একটুখানি আমাকে সহ্য করতে হবে। এবার আমি যে কথাটা বলেছিলাম আপনাদের, যে এই যে দুর্নীতিবাজ, ঘুষখোর, নারী লোভী যে নেতা মন্ত্রী আওয়ামী লীগের ভেতরে যারা লুকিয়েছিলেন, তাদের কথা বলবো। একটি ভিডিও আমার হাতে এসছে, সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওটা আমার হাতে এসছে। অনেক বড় ভিডিও, কেটে কুটে তাকে আমি অল্প কিছুটা নিয়ে আসতে পেরেছি। যিনি এই ভিডিওটা করেছেন তার আতা পাতা আমি পেলাম না যে তাকে আমি কৃতজ্ঞতা জানাবো, কিন্তু তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, যে এদের মুখোশটা খুলে দেওয়া, যাতে ভবিষ্যতে এরা আবার দলের মধ্যে না ঢুকে দলটাকে যেন 12টা না বাজায়। আওয়ামী লীগের দ্বিতীয়বারের যে দল হবে শেখ হাসিনা, সেখানে যদি এই মুখেরা আবার ঠাঁই পায়, আজকে আমি প্রথম পর্ব করছি, এরপরে তো আমার কাছে আরও আছে, আমি ধীরে ধীরে দেবো সেগুলো। এখন তারা যদি, যে দলের নেতা বা নেতারা, মন্ত্রীরা এরকম লুচ্চা লাফাঙ্গাবাজ, চোর বাটপার জোচ্চোর হয়, তাহলে পরে এই জাতির তো এই অবস্থাই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরা একটা বৃত্তের মধ্যে আটকে রাখতেন, তার কাছে কারোর যাওয়ার ক্ষমতা ছিল না এই বৃত্তকে টপকে। ফলে তিনি আসল খবরটা থেকে অনেক দূরে থাকতেন। তাকে বেছে বেছে লোক তার কাছে পৌঁছে দেওয়া হতো। এরাই করতো কি, এরাই লোক ঢুকিয়ে টাকা খেয়ে জামাতের লোক ঢোকাতো। আমি ভুল বললাম, লোক ঢুকিয়ে। এরা টাকা খেয়ে জামাতের লোক আওয়ামী লীগে ঢোকাতো, যুবলীগে ঢোকাতো, ছাত্রলীগে ঢোকাতো। তার কারণ হিসেবে আপনারা দেখুন, যখন 5 আগস্টের ওই রকম ঘটনা ঘটল, তারপরে কিন্তু ওই কাদের সাহেব তিনি কিন্তু দেশেই রয়ে গেছিলেন। 3 মাস বাদে জামাত এবং বিএনপির সহযোগিতায় তিনি ভারতবর্ষের বর্ডার পার করে ঢুকে যান। তিনি ছিলেন কিন্তু একজন জামাত নেতার বাড়িতে। তাহলে জামাতের সঙ্গে গোপন আঁতাত না থাকলে তিনি কি ঢাকায় ওই 3 মাস বসে থাকতে পারতেন জামাত নেতার বাড়িতে? পারতেন না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, এবং এই যে ভিডিওটা ওনার যিনি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই। তাকে শুধু আমি কৃতজ্ঞতাই জানাই, এবং তিনি নিশ্চয়ই আমাকে পারমিশন দেবেন এই ভিডিওটি আপলোড করার জন্য। তিনি আমাকে স্ট্রাইক মারবেন না আশা করি, কারণ তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, ভিডিওটি যাতে শেখ হাসিনার হাতে গিয়ে পৌঁছায়। চমৎকার একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু এত বড় বানিয়েছেন যে আমাকে একটু কাটছাট করতে হয়েছে, না হলে পরে অনেক লম্বা হয়ে যেত। আপনারা ভিডিওটা দেখুন, এর পরের দিন আমি আপনাদের অন্য কথা বলবো। আজকে শুধু এদের কথা শুনুন এবং ভিডিওটা দেখুন। একটু লম্বা, কাটা ছাটার পরেও একটু লম্বা আছে, কিন্তু আপনারা ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি দেখেই আমি আমার ভিডিওটি শেষ করব। আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কোনোদিন আপনাদের বলি না যে আপনারা আমার ভিডিও শেষ অবধি দেখবেন, কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখা কিন্তু উচিত বলে আমার মনে হয়। কারণ আপনাদেরও জানা উচিত আপনাদের নেতারা কীরকম নেতা, যাদের কাছে আপনারা সাহায্য চাইতে যাবেন কি,
তারা তো আপনাকে সাহায্য করবেই না, নিজেদের ফুর্তি নিয়েই ব্যস্ত তারা। দেখুন ভিডিওটি দেখুন। আওয়ামী লীগের এক একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজই ছিলেন না, তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুইচ্চা। নারীবাজ এসব এমপি তালিকায় আছেন ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, এমনকি শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমও। তাও আবার যেন তেন নারী না। এসব এমপিদের শয্যা সঙ্গী ছিলেন এক একজন প্রথম সারির ঢাকায় সিনেমার নায়িকা। দুর্নীতির মাধ্যমে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নায়িকাদের পেছনে। শেখ সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। লুচ্চামিতে শেখ সেলিম ছিলেন গ্রেড প্রাপ্ত। বুড়ো বয়সে তিনি প্রেমে মজেছিলেন নায়িকা নিপুণ আক্তারের। অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। অনেক সেলিমের রক্ষিতায় ছিলেন নিপুণ। তাদের নিয়ে আগে শোনা যেত নানান কিচ্ছা, সবই হতো আড়ালে আবডালে। গুজুর গুজুর ফুসুর ফুসুরের কমতি ছিল না। তবে এখন তা আর গোপন নেই। তবে এ সম্পর্ক এক বা দুই দিনের নয়, যুগের পর যুগ চলছে এ দুজনের রঙ্গলীলা। 2012 সালের রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়ে 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা হতে না পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারো সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহ সভাপতি সাইমন সাদিক। অনেকে সরে দাঁড়ান এ কমিটি থেকে। নাম্বার 2, ওবায়দুল কাদের। সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছিলেন লুচ্চা নাম্বার 1। তার শয্যাসঙ্গী ছিলেন 2017 সালের বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী জাহারা মিতু। নিজের বাংলোতে নিয়ে ওবায়দুল শতবার ভোগ করেছেন এই নায়িকাকে। বিনিময়ে এই নায়িকা পেয়েছেন বিশাল অঙ্কের অর্থ। সম্প্রতি চিত্রনায়িকা জাহারা মিতু ওবায়দুল কাদেরের মধ্যে সম্পর্কের এই খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে বলা হয়, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহারা মিতু। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও মিতু ঘুরতেন বিলাসবহুল গাড়িতে। গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে জাহারা মিতুর। এমন শোনা যায়, রাতে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় ফিরতেন এই নায়িকা। এক সাক্ষাৎকারে মিতু নিজে বলেছেন, ওবায়দুল কাদের আমার আইডল। এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন। মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতু মন্ত্রীকে দেখা যায়। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। আগুন নামের সেই ছবির মাধ্যমে নায়িকা বনে যান তিনি। তবে শেষ পর্যন্ত অফসাইটে নায়িকা হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। যদিও তার বিলাসবহুল জীবন যাপন নিয়েও চলছে আলোচনা। ঘন ঘন বিদেশ সফর, 5 তারকা হোটেলের রাতযাপন সহ নানা বিষয়ে সামনে এসেছে। অনেকের মতে মিতুর সুগার ড্যাডি ছিলেন কাদের। এমনকি ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উঠতি নায়িকা। নাম্বার 2 ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার রাতের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন। ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। 2-1টি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। কারণ একদিন মন্ত্রীর বেড়ে গেলেই পেতেন লাখ লাখ টাকা। আর এসব জেনেই ফারিয়ার সাথে ব্রেকআপ করেন তার হবু স্বামী। গুঞ্জন আছে, প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী। নাম্বার 4, সালমান এফ রহমান। মুখে বিশাল বিশাল দাড়ি নিয়ে দরবেশের ভং ধরে থাকতেন সালমান এফ রহমান।
অথচ ভেতরে ভেতরে তিনি ছিলেন নারীলিপ্সু, ভণ্ড আর দুর্নীতিবাজ এক এমপি। জাকিয়া তাজিন নামক এক টেলিভিশন ব্যক্তিত্ব এবং মডেলের সঙ্গে সালমান এফ রহমানের ঘনিষ্ঠতার তথ্য সংবলিত একটি ভিডিও বার্তা প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে। ওই ভিডিও থেকে জানা যায়, টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে এক অনুষ্ঠানে প্রথমবার দেখে তার দিকে লোলুপ দৃষ্টি দেন সালমান এফ রহমান। অর্থের লোভে ছলে বলে তাকে কাছে টেনে নেন। অন্যদিকে তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের শয্যাসঙ্গী। আগে বলেছি, বাহিরে ভেতরে সম্পূর্ণ বিপরীত রূপ সালমান এফ রহমানের। বিষয়টি সবচেয়ে বেশি টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের মালিক আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। জানা যায়, টেলিভিশনে অনুষ্ঠান সূত্রে সালমানের সঙ্গে পরিচিত হয় মুনিরের স্ত্রী তাজিনের। সালমান তাজিনের অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাদের কাছের মানুষদের কাছ থেকে শোনা যেত। তাজিনকে তালাক দিতে মুনির রাজি না হয় সালমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে। সালমান এফ রহমান শফিউল্লাহকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে গিয়ে 48 ঘন্টার মধ্যে তাজিনকে ডিভোর্স দেওয়ার কথা বলে এবং সেখানে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে, যেখানে লেখা ছিল শফিউল্লাহ যেন তার স্ত্রীর নামে কিংবা সালমান এফ রহমানের নামে কোনো অভিযোগ করতে না পারেন। নাম্বার 5, হাসান মুরাদ। সাবেক এমপি হাসান মুরাদও ছিলেন লম্পট। নায়িকা মাহিয়া মাহির সাথে তার লটর পটরের খবর কারোরই অজানা নয়। মাহিকে ফোন করে অশ্লীল কথা বলেছিলেন ডাক্তার মুরাদ হাসান। আরেক অভিনেতা ইমনের ফোনে কল করেছিলেন তিনি। সে সময় মাহি তার পাশে আছে বলে জানার পরেই তাকে অশ্লীল কথা বলেন মুরাদ। সেই সময় তিনি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী। মাহিকে তিনি যে কথা বলেছিলেন সেই অডিও ফাঁস হয়ে যাওয়ার পরে বিতর্ক শুরু হয়। তার জেরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় মুরাদ হাসানকে। দেশ থেকে পালিয়ে কানাডা গিয়ে থাকতে চেয়েছিলেন তিনি, কিন্তু কানাডায় তাকে থাকতে না দেওয়া হওয়ার কারণে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন মুরাদ হাসান। নাম্বার 6, এমপি আনার। নারীবাজ এবং চোরা কারবারির জন্য কুখ্যাত ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নারীচক্রে আটকে শেষ পর্যন্ত প্রাণও দিতে হয়েছে তাকে। এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করেছিলেন এক নারী। মূলত সেই নারীকে ভোগ করার লোভেই কলকাতা গিয়েছিলেন তিনি, আর সেখানেই এই নারীলিপ্সু এমপিকে খতম করে দেয় তার শত্রুরা। নাম্বার 7, ইঞ্জিনিয়ার এনামুল হক। নারীর সঙ্গে একের পর এক অশ্লীল অডিও ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। জানা যায়, প্রতি রাতে একটি করে মেয়ে লাগত এ এমপির। বিষয়টি জানাজানি হলে গত নির্বাচনে আর আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাননি। সুপ্রিয় দর্শক, এসব এমপি মন্ত্রীরা এখন কম বেশি শাস্তি পাচ্ছেন। অনেকে বলছেন এখন এসব নায়িকাদের ধরে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।